ট্রাম্পের ছবি নিয়ে বাংলাদেশে মিছিল হলে, সেই মিছিলে হামলা হলে বিএনপি কে যাতে দায়ী করা না যায়, এ ধরনের আলোচনা তো হতে পারে, তাই না? হ্যাঁ, এটা রাইট, এটা হইতে পারে, কারণ তারা তো আওয়ামী লীগ তো ট্রাম্পের পক্ষেই করছে না, মিছিল করছে এবং স্লোগান দিছে, তো সেই কারণেই ট্রাম্পের ওইটা ছবি হয়তো তো আবার ট্রাম্পের ওইটাও ছবি বিএনপির দিয়ে উপরে দোষ চাপাইতে পারে। ট্রাম্পের ছবি দিয়ে বাংলাদেশে মিছিল করানোর তো প্ল্যান করছিল আওয়ামী লীগ। হ্যাঁ, সেটাও তো চেষ্টা করছিল, বাংলাদেশে ট্রাম্পের পক্ষে মিছিল করানো যায়, রাইট। এটা তো পুরনো প্রশ্ন যে তা যদি হতো তাহলেই বা কি যায় আসতো। যেখানে আমেরিকাতে সচরাচর ট্রাম্পের বিরুদ্ধে এরকম মিছিল তো হয়েই এসেছে। সেখানে জুতা নিক্ষেপ সহ নানান রকম বিষয় হয়েছে, কিন্তু ট্রাম্পের বিপক্ষে তারা এই বিষয়গুলোকে খুব আমলে নেয় না। এখানে এতটুকু ফ্রিডম আছে প্রতিবাদ করবার, অন্ততপক্ষে রাইট। আমেরিকাতে যা দেখি। যাই হোক, আমি প্রশ্নটাতে আসি যে আমেরিকার একটি গণমাধ্যম, আসলে বৈশ্বিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, তারা যেটি বলছে সেই প্রসঙ্গে একটু আপনাদের অবস্থান জানবো। যে কট্টর ইসলামপন্থীরা সুযোগ নিচ্ছে, নারীদের শরীরের নিয়ন্ত্রণ নিচ্ছে, ফুটবল খেলতে পারবে না, পোশাকের বাধ্যবাধকতা তৈরি করছে, ইসলাম অবমাননায় মৃত্যুদণ্ড না হলে নিজ হাতে মৃত্যুদণ্ড বা এক্সিকিউশন করবার ক্ষমতা নিয়ে নেওয়া হবে, এরকমটা বলা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন তারা বলছে খেলাফত প্রতিষ্ঠায় বৃহৎ মিছিল করছে। এই বিষয়গুলো একটা কম্পাইলেশন করছে নিউ ইয়র্ক টাইমস এবং বলছে যে কট্টরপন্থীরা সুযোগ নিচ্ছে। আমাদের বাংলাদেশের ব্যাপারে এই ধরনের একটা মানে কনসিলেটেড প্রচারণা এটা সবসময় ছিল, এবং সেই প্রচারণার পেছনে যে কোনো মানে ভিত্তি নাই বিষয়টা তাও না। আমাদের এখানে কেউ কেউ এই ধরনের তৎপরতা, যেমন আপনি যেটা বললেন নারী ফুটবল, তারপরে নারীদের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের ব্যাপারে কোনো কোনো পক্ষ থেকে এই ধরনের অ্যাগ্রেসিভ বা আমি বলবো যে এক আক্ষিক দৃষ্টিভঙ্গি অনেকে পোষণ করেন। কিন্তু এটা তো বাংলাদেশকে পুরোটা ধারণ করে না, এটা তো বাংলাদেশের ভয়েস না। এবং আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু একটা বহু তত্ত্ব মতবাদ ভিত্তিক একটা রাষ্ট্র। এখানে কিন্তু আপনার ইনক্লুসিভ একটা পজিশন আমরা সবাই বিলং করি। এখানে যেমনি ভাবে আহ, ধর্মকেন্দ্রিক দলগুলো আছে, এখানে হুম। প্রগতিশীল দলগুলো আছে, এখানে কট্টর বামপন্থী দল আছে, এখানে কট্টর ডানপন্থী দল আছে। এটার কিন্তু একটা বিরাট ডাইভার্সিটি, মানে বাংলাদেশের মতো এত রাজনৈতিক দল পৃথিবীর অন্য কোথাও আছে কিনা। এবং একই চিন্তায়, যেমন সমাজতান্ত্রিক ধারণায় আপনি 70-80টা দল আছে, ধর্মভিত্তিক দলই আছে প্রায় 100টার কাছাকাছি। সুতরাং এই ধরনের জায়গায় কোনো একটা বিশেষ গোষ্ঠীর কথাকে রাষ্ট্রের উপর চালিয়ে দেওয়ার যে প্রবণতা, এটাকে আমি কনস্পিরেসি আকারে দেখি। আপনি দেখবেন যে এই ধরনের বাংলাদেশে কোথাও না কোথাও এই ধরনের টুকটাক ঘটনা ঘটে। আমাদের দেশে কি বামপন্থীরা কি গলা কাটা রাজনীতি করে নাই? বাম রাজনৈতিক মতাদর্শের লোকেরা কি একে অপরকে গলা কাটে নাই আপনার শ্রেণী সংগ্রামের কথা বলে? কিন্তু তাদেরকে কি আপনার জঙ্গি হিসেবে উপস্থাপন করেছি? আমাদের দেশে নিজের দলের লোকদেরকে নিজেরা মেরে ফেলার, নিজের দলের লোকদের রক কেটে দেওয়ার, নিজের দলের লোকদের গলা কেটে দেওয়ার রাজনীতি হয়েছে, এবং আরো আছে। তো কথা হচ্ছে শুধু একটা বিশেষ দিককে কেন্দ্র করে প্রচারণা চালানোটাকে আমি মনে করি এটা একটা মানে একটা পরিকল্পিত ষড়যন্ত্র। নিউ ইয়র্ক টাইমসে যেই মানে সংবাদটা বা যেই তথ্যগুলো দেয়া হয়েছে, এটাকেও আমি মনে করি এটা একটা সুপরিকল্পিত ভাবে বাংলাদেশকে একটা বিশেষ শ্রেণীর। এর আগেও কিন্তু আপনার মনে আছে ট্রাম্প যখন এর আগের বার ক্ষমতায় ছিল, তখন কিন্তু ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের একটা বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছিল, সেটা নিয়ে প্রতিবাদ হয়েছে। আমি তো বলেছি, এবং যে কথাটা আপনি এতক্ষণ প্রশ্ন করলেন যেটার জবাব দিয়েছে সালাম ভাই, যে কেন মার্কিনীদের সাথে এই নেগোসিয়েশন বা এই আলোচনাগুলো হয়। এই আলোচনাগুলো হয় যে বাংলাদেশ সম্পর্কে প্রচুর অপপ্রচার, প্রচুর মিথ্যা তথ্য দেওয়া হয়, সেগুলোকে মানে আপনার বলা যায় যে সেগুলোকে নিউট্রাল করার জন্য। আমরা যখন ডিপ্লোম্যাটিক বিভিন্ন করসপন্ডিং হয় আমাদের সাথে, তারা কিন্তু আমাদেরকে এই প্রশ্নগুলো করেন। হ্যাঁ, আমরা তখন তাদেরকে বলি যে দেখেন, আপনারা হয়তো একটা দিকের ছোট্ট হুম। একটা বিষয় আপনি হয়তো দেখলেন, একটা ঘটনাকে দেখলেন, কিন্তু এর বাইরের ঘটনা তো প্রচুর আছে। ধরেন আমাদের দেশে আমাদের নারীরা নানাভাবে নির্যাতিত হয়, আমাদের দেশে শিশুরা নানাভাবে নির্যাতনের শিকার হয়। কিন্তু সেই নির্যাতনের শিকারটা করছে কারা? এটা কিন্তু নানা ডাইভার্সিফাইড নির্যাতনের দৃশ্য আছে। কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট জায়গাকে সামনে এনে শুধু ওইটাকেই চিত্রায়িত করেন, তাহলে দেখা যাবে যে সেটা একটা ভুল ধারণার জন্ম নেবে। তো নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটাতেও আমরা দেখেছি যে এই কয়েকটা ঘটনাকে আমাদের দেশে আপনি যখন দেখছেন নারীদের ফুটবল খেলায় বাধা দিচ্ছে কোনো না কোনো জায়গায়, আবার এটাও তো দেখছেন 21শে পদক কিন্তু নারী ফুটবল দলকে দেওয়া হয়েছে। এবং আমি সেই পদক প্রদান অনুষ্ঠানে ছিলাম, যখন 21শে পদক প্রাপ্ত নারী টিমকে পদক দেওয়া হচ্ছে, তখন আমরা সকল দর্শকরা দাঁড়িয়ে কিন্তু তাদেরকে সম্মান জানিয়েছি এবং তালি দিয়েছি, যেটা অন্য কারো ব্যক্তিগত পুরস্কারের সময় দেওয়া হয় না। হুম। এর মানে কি? তাহলে তো আপনাকে এটাকেও তো আপনাকে মনে রাখতে হবে যে নারীদেরকে এতটুকু সম্মানের জায়গায় এতটুকু হাইলাইটেড করা হয়েছে। তো
তো এই জন্য আমি যেটা মনে করি যে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র, একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে আপনি দেখবেন ইন্ডিয়াতে প্রচুর জঙ্গিবাদী ঘটনা ঘটছে। আপনি পৃথিবীর বহু জায়গায় অনেক ঘটনা ঘটছে, ইন্ডিয়াতে তো মানে ধর্মভিত্তিক সহিংসতা আমাদের থেকে হাজার গুণ লক্ষ গুণ বেশি হচ্ছে। তো এই জন্য এই প্রচারণাটা বিএনপির বিরুদ্ধে সবসময় করা হয়, যে বিএনপি ক্ষমতায় আসলে মৌলবাদীরা আগাবে। এখন তো বিএনপি বাদ দিয়ে এখন ডক্টর ইউনূসকেই মানে টার্গেট করা হয়েছে, যে ডক্টর ইউনূস এখানে মৌলবাদীদেরকে প্রভাবিত করছেন বা ওখানে তাদেরকে আহ, আপনার বলা যায় যে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করছেন। দেখেন আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা এখানে মানে আমাদের আপনি মনে শিক্ষার করছেন কারণে। এটি একটা ভিত্তিহীন একটা বিষয়? না, আমি বলছি এটাকে এটাকে বাড়িয়ে এটাকে সামনে আনা হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি ভিত্তিহীন বলি নাই কিন্তু, আমি বলেছি যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা আছে, সেই ঘটনাগুলোকে হাইলাইটেড করে সেটাকে সামনে মৌলবাদীরা আনা কি হচ্ছে। কোনোভাবে এখন প্রশ্রয় পাচ্ছে? দেখেন আমি সবসময় বলি, বাংলাদেশে আপনি মৌলবাদী বলে যে জিনিসটা, বা মানে ধর্মের কেন্দ্রিক যারা একটা এক্সট্রিম চিন্তা চেতনার লোক আছে, তাদেরকে প্রপারলি ডিল করা হয় নাই। যারা এই ধরনের এক্সট্রিম চিন্তা করে তাদেরকে ডিলটা করতে হবে, তাদেরকে ডেমোক্রেটিক এরিনার মধ্যে এনে, তাদেরকে মূলধারার রাজনীতিতে এনে তাদের সাথে ডায়লগ করতে হবে। কিন্তু আমরা সেটা না করে যেটা করা হয়েছে, দমন নিপীড়ন করা হয়েছে। দমন নিপীড়ন করার কারণে যেটা হয়েছে, তারা আরো এক্সট্রিম পজিশন নিয়ে নিয়েছে। সেই জন্য আমাদের এখানে যারা এই ধরনের মানে দৃষ্টিভঙ্গি পোষণ করেন, তাদেরকে যদি আপনি পাবলিক স্পেয়ারে নিয়ে আসেন, তাদেরকে পাবলিক ডিবেটে আনেন, দেখবেন তখন তাদের ভুল ধারণাগুলো, তাদের ভুল যুক্তিগুলো পাবলিকলি অ্যাপিয়ার করে ফেলবে। যেমন একটা আমি দেখেছি আমাদের দেশে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, তারা নারীর স্বাধীনতার ব্যাপারে তাদের এক ধরনের ভুল ধারণা আছে। অথচ দেখেন আমাদের ধর্মে আপনার নারীদেরকে, মানে আমাদের ধর্ম বলতে আমি ইসলাম ধর্মের কথা বলছি, নারীকে যুদ্ধক্ষেত্রে নারীর পার্টিসিপেশন, হজের মধ্যে যেখানে হিউজ ক্রাউড, সেখানে পর্যন্ত নারীর পার্টিসিপেশন খুব ওপেন বা ইজিলি মানুষ নারীদেরকে সেখানে অ্যাকোমোডেট করা হয়েছে। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে কোন কোন অংশ থেকে নারীদেরকে পিছিয়ে রাখা হয়, তাদেরকে পলিটিক্যাল স্পেস দেওয়া হয় না, তাদের জায়গাটাকে তাদেরকে পিছিয়ে রাখার চেষ্টা করা হয়। এই এবং প্রশ্নগুলো নারীরা যখন আপনি সর্বোচ্চ তাদের নেতৃত্বে যেতে পারবেন না, এটি তো আসলে মানে যেতে কিছু কিছু পারবেন দল না, বলছে। এই আলোচনাগুলো যখন আপনি পাবলিকলি করবেন, ঠিক আছে। যেমন আমি এবার ঈদের একটা অনুষ্ঠানে দেখলাম একটা ইসলামিক দলের নেতাকে, দুইজন নারীর তিনজন নারীর অনুষ্ঠানের মধ্যে তাকে সেখানে অংশগ্রহণ করতে দেখলাম। আমি কিন্তু এটাতে খুশি হয়েছি, যে এইভাবে তারা বুঝুক যে নারীদের সম্মান এবং নারীদের সাথে মেশা, এটা মানে একেবারেই যে এটাকে যেভাবে অচ্ছুত করা হয়েছে, বিষয়টা কিন্তু তা না। সম্মান মর্যাদা দিয়ে আমরা যখন মিশবো, পরস্পরের ভুল ধারণাগুলো আমাদের মধ্যে দূর হবে। তা আমি এখানে আপনাকে যেটা বলছি শারমিন, সেটা হচ্ছে যে নারীর প্রকৃত সম্মান মর্যাদা দেওয়ার প্রবণতাটাকে তখনই আমরা আনতে পারবো, বা যারা মানে একপাক্ষিক চিন্তা করছেন বা এক পেশে চিন্তা করছেন বা এক্সট্রিম চিন্তা করছেন, তাদেরকে দমনের জায়গায় না নিয়ে তাদেরকে যদি আমরা মেইন স্ট্রিমে তাদেরকে অ্যাকাউন্টেবল করার একটা প্রসেসে রাখি, তাহলে দেখা যাবে তাদের মাথায় যে মানে এক্সট্রিম চিন্তাগুলো আছে, সেগুলো পাবলিকলি তারা আস্তে আস্তে তাদের দূরীভূত হয়ে যাবে। আমরা যেভাবে ডিল করছি তাদেরকে, যে এদেরকে দমায় ফেলতে হবে, এদেরকে স্পেস দেওয়া যাবে না, এদেরকে দমন নিপীড়ন রাখা যাবে, বরং এরা একটা পাল্টা থ্রেট আকারে আনবে। বাংলাদেশে এক্সট্রিমিজম অলওয়েজ একটা ফ্যাক্টর, এক্সট্রিমিজমের একটা ছোটখাটো থ্রেট আমাদের সবসময় ফেস করতে হয়েছে। এটা শুধু বাংলাদেশে না, আপনি যখন ইন্ডিয়াতে কি হয়েছে, ইন্ডিয়া হিন্দু মৌলবাদিত্বের একটা থ্রেট আছে না, বলেন, সেখানে তো তাদেরকে ফেস করতে হচ্ছে। আপনার ইসরায়েলে কি হচ্ছে দেখেন, ইসরায়েলে চরম ইহুদিবাদিতার একটা থ্রেট তাদেরকে ফেস করতে হচ্ছে না? তাহলে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের এক্সট্রিম, চায়নায় বুদ্ধিস্টদের একটা এক্সট্রিম মতবাদ আছে না, তাদেরকে ফেস করতে হচ্ছে না? এটা সারা পৃথিবীতে আছে। তো অযথা শুধু বাংলাদেশকে এটা নিয়ে আপনি কেন চাপাতে দেবেন? বাংলাদেশের যে প্রোগ্রেস, বাংলাদেশের মানুষের যেই বড়ত্ব নিয়ে মানুষ ভাবছে, বাংলাদেশে আপনি দেখেন প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, একটা লম্বা সময় ধরে তো আমরা এটা এক্সিস্ট করেছি। স্টিল আপনি দেখেন আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের সবচাইতে সামনের সারিতে ভূমিকা রেখেছেন নারীরা। এর চাইতে বড় প্রোগ্রেসিভনেস আপনি কোন সোসাইটিতে দেখতে পারবেন? দেখান জি, আমাকে। তা তো সেটা তো বটেই, তা দেখতে তো বটেই। পারবেন কিন্তু না। আপনি যেই দলে আগে বিলং করতেন, জামাতে ইসলামী, তার আমিরের সাথে আমার কথা হয়েছে, তিনি বলছিলেন আমাকে যে না, ইসলাম ধর্ম মতে নারী সর্বোচ্চ নেতৃত্বে থাকতে পারবেন না। অতএব মানে যেহেতু ধর্ম ভিত্তিক দল, আহ, নারীরা সর্বোচ্চ ক্ষমতায় যেতে পারবেন না, এই হচ্ছে একটা, এটি হচ্ছে বিষয়। না, আমি যেটা বলি যে এই জন্যই তো এই প্রশ্নটা যখন উনি পাবলিক স্পেয়ারে কথা বলবেন,
উনি যখন এটা বলবেন তখন তো তাকে প্রশ্ন করতে হবে যে একজন নারী নাগরিক হিসেবে তার অধিকারের জায়গাটাতে উনি আলাদাভাবে কিভাবে দেখেন। একটা হচ্ছে রাষ্ট্রের সাংবিধানিক অধিকারের জায়গা, হুম। আরেকটা হচ্ছে উনি যে রাজনীতি করেন সেই রাজনীতির জায়গা। সেই রাজনীতির জায়গায় যখন উনি কথা বলবেন তখন স্বাভাবিকভাবে নারীরা তাদের অধিকার, আপনি জানেন যে ইসলামের অনেক জায়গায় আছে যে আপনার নারীর কাছে একদম অধিকারের জায়গায় সরাসরি তারা প্রশ্ন কিন্তু। করি, আপনি কি মানে এটি সমর্থন করেন, মানে ইসলাম ভিত্তিক দলগুলোর কি এটি সমর্থন করা উচিত? নারীরা একটি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় আসীন হতে পারেন বা নেতৃত্বে থাকবেন? এটার জন্য আরো লম্বা সময় নিয়ে বিতর্ক লাগবে। প্রথম কথা হচ্ছে রাজনৈতিক দল যে কনসেপ্টটা, এই রাজনৈতিক দলের কনসেপ্টটাই তো পৃথিবীতে এসেছে 200-300 বছরের মধ্যে। এর আগে তো মানে রাজনৈতিক দলের হ্যাঁ নাতে কনসেপ্টটা ছিল উত্তর না। দেওয়া সম্ভব না, নারীরা সর্বোচ্চ ক্ষমতায় আসীন হতে পারেন কি পারেন না সেটি দিয়ে হ্যাঁ নাতে উত্তর দেওয়া সম্ভব না? দে- প্রথম কথা হচ্ছে আমাদের যে আধুনিক রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এটা তো 300-400 বছর থেকে ডেভেলপ করেছে। আপনি এই রাজনৈতিক অঙ্গনে এসে যদি বলেন নারীরা নেতৃত্বে আসতে পারবেন না, তাহলে তো আপনি এই রাজনৈতিক পরিস্থিতিকে অস্বীকার করছেন। আপনি বর্তমান আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাপনা, এখানে যে নারী এবং পুরুষের অংশগ্রহণ, এই যে একটা ধারণা তৈরি হয়েছে, এটা তো 200-300 বছরের ধারণা থেকে প্রতিফলিত। তো এই রাজনীতি যদি আপনি করেন তাহলে তো আপনাকে এটা গ্রহণ করতে হবে, আর নাহলে আপনাকে বলতে হবে আমি এই রাজনীতি করব না। আমি সেই প্রসঙ্গ থেকে যারা এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল করেন তাদেরকে আমি বলেছি যে আপনারা যে রাজনৈতিক দল করছেন, ইলেকশন করছেন, এই নারী পুরুষের ভোটারের জায়গাটা আসছেন, এটা তো ধর্মীয় কনসেপ্টের সাথে যায় না। জি। আপনারা এই ধরনের কোন রাষ্ট্র ব্যবস্থা তো পূর্বের সময় ছিল না। সুতরাং আপনাদেরকে এই পরিস্থিতির আলোকে আপনাদেরকে নতুন করে ভাবতে হবে, ধারণা অর্জন করতে হবে। একজন নারী যদি জনাব মুজিবুর মিনিস্টার রহমান হতে মঞ্জু, পারে, ধন্যবাদ। হুম। আপনাকে বলি শারমিন, আমার যুক্তিটা হচ্ছে একটা নারী যদি মিনিস্টার হতে পারে, একজন নারী যদি একটা প্রতিষ্ঠানের চিফ হতে পারেন, তাহলে উনি রাষ্ট্রের প্রধান হতে পারবেন না কেন? আর রাষ্ট্র বলে তো কোনো কিছু ইসলামের কাছে নাই। আমাদের যিনি সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, উনি তো পৃথিবীটাকে পুরাটাকে একটা একটা রাষ্ট্র আকারে তৈরি করেছেন। উনি তো আলাদা করে একটা আমেরিকা, একটা হুম। ভারত, একটা চায়না এভাবে আলাদা করে তৈরি করে দেন নাই। এগুলো তো মানুষের তৈরি করা জিনিস। সুতরাং আমরা যে আজকে রাজনীতি, নারীর অধিকার, পুরুষের অধিকারের কথা বলছি, এটা তো মানুষের আধুনিক জি। সভ্যতা তৈরি করা জি। একটা জিনিস।